নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গনে, কিন্তু আলোচনার বিষয়টা ভারতীয় ফুটবল নয়। আপনারা সকলেই জানেন যে ফিফা বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে। 12ই জুন থেকে শুরু হতে চলেছে ফিফা ওয়ার্ল্ড কাপ এবং তার জন্য ইতিমধ্যেই কিন্তু যতগুলো প্রভাবশালী দল আছে তারা কিন্তু ইতিমধ্যেই নিজেদের দল ঘোষণা করে দিয়েছে এবং তারা বিশ্বকাপের জন্য প্রস্তুতির পথেও নেমে পড়েছে। আমরা রেস স্পোর্টসের পর্দায় ধীরে ধীরে সেই সমস্ত দলগুলোর স্কোয়াড অ্যানালিসিস নিয়ে চলে এসেছি এবং আজকে আমাদের আলোচনার বিষয় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের দল ঘোষণা হলো এবং সেই দল কেমন হলো সেই দল নিয়ে আমরা আলোচনা করব। আমার সঙ্গে রয়েছে আমারই সহকর্মী অর্পণ। আমরা জানি ইতিমধ্যেই কিন্তু মোটামুটি অধিকাংশ দল তারা কিন্তু তাদের বিশ্বকাপের চূড়ান্ত একাদশ ঘোষণা করে দিয়েছে এবং যে দলগুলোকে নিয়ে ফুটবল মহলে গোটা বিশ্বে বলো বা আমাদের ভারতীয় ফুটবলে বা কলকাতায় সব থেকে বলা ভালো, যে দলগুলো নিয়ে নজর থাকে তার মধ্যে সব থেকে বেশি এগিয়ে রাখা হয় ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন, পর্তুগাল, এই দলগুলোকে নিয়ে। আজকে আমরা আলোচনা করব ব্রাজিলের যে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হয়েছে। এই স্কোয়াড ঘোষণা করার আগে সব থেকে বেশি জল্পনা ছিল যে ফুটবলারের নাম নিয়ে, তিনি নেইমার। এটা আর বলার অপেক্ষা রাখে না। প্রথম থেকেই মনে করা হচ্ছিল যে নেইমার থাকবেন কি এবারের বিশ্বকাপে, কারণ ব্রাজিল নামছে মিশন হেক্সা নিয়ে। তারা 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, কিন্তু শেষ কয়েক বছরে তারা ফিফা ফুটবল বিশ্বকাপে কিন্তু নিজেদের প্রভাব বিস্তার করতে পারেননি। ঠিক এবারে কিন্তু সেই নেইমারকে রেখেই চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল এবং আনচেলত্তি তার উপর ভরসা রাখছে ব্রাজিল ফুটবল দল। এবং যে স্কোয়াডটা ঘোষণা করা হয়েছে তাতে কিন্তু আলোচনার থেকে বলা ভালো সমালোচনা বেশি হচ্ছে, কারণ এই নেইমারকে রাখার জন্য এমন একজন ফুটবলারকে বাদ দিতে হয়েছে যিনি না থাকায় ব্রাজিলের স্কোয়াডের গভীরতা কমেছে, এটা বলাই যায়। তার নাম জোয়াও পেদ্রো, যিনি গত কয়েক মরশুম ধরে, শেষ মরশুমটাই যদি আমরা ধরি, আমি যদি খুব ভুল না করি 50টার বেশি ম্যাচ খেলেছে, 26টা মতো বোধহয় গোল আছে এবং 9টা অ্যাসিস্ট জোয়াও পেদ্রোর। সেই রকম একজন ফুটবলারকে বাদ দিতে হয়েছে এবং বলা যায় সেটা শুধুমাত্র নেইমারের জন্য। তো সেই জায়গা থেকে ব্রাজিলের স্কোয়াডটাকে এবারে তুমি কিভাবে দেখছো? আচ্ছা, স্কোয়াড অ্যানালাইসিস তো আমরা করবোই। তার আগে তুমি যখন শুরু করলে সেইখানে তুমি বললে যে মোটামুটি সকল যে বড় বড় দলগুলো আছে তাদের স্কোয়াড চলে এসছে। এই শোনার পরেই হয়তো হতে পারে যে আমাদের স্পোর্টসের যে ভিডিও যাওয়ার পর কমেন্টের নিচে কিছু লোক এসে বলতে শুরু করবে যে কী বলছেন দাদা, এখনও তো আর্জেন্টিনারই স্কোয়াড আসেনি। আর্জেন্টিনা আগের বছর বিশ্বকাপ জিতেছে, আর্জেন্টিনা এখনও স্কোয়াড দেয়নি। অর্থাৎ আর্জেন্টিনাকে ছাড়া যে সকল বড় দল রয়েছে সেই দলগুলো স্কোয়াড দিয়ে দিয়েছে এবং সেই স্কোয়াড আমরা দেখেছি, অ্যানালাইসিস করেছি এবং সেই অ্যানালাইসিস এবার আমরা দর্শকের সামনে তুলে ধরবো। ব্রাজিলের স্কোয়াড নিয়ে যদি কথা বলতে হয় তাহলে সবার প্রথমেই বলতে হবে ব্রাজিলে প্লেয়াররা কিন্তু বেশি জায়গা পায়, মানে প্লেয়ার সেন্ট্রিক একটা দল তৈরি হয় ব্রাজিলে। এই প্রথমবার ব্রাজিল ওয়ার্ল্ড কাপে কিন্তু খেলতে নামছে প্লেয়ার সেন্ট্রিক দল নিয়ে নয়, এই প্রথমবার ব্রাজিল ওয়ার্ল্ড কাপ খেলতে নামছে একজন কোচ সেন্ট্রিক দল নিয়ে। কোচের নাম কার্লো আনচেলত্তি। তুমি যদি ভালো করে দেখো, আমি 2010 বিশ্বকাপ থেকে পরপর যদি তুমি দেখো, তোমার এক ঝটকায় তোমার 10 বিশ্বকাপ থেকে এখনও যে কটা বিশ্বকাপ, 3টে বিশ্বকাপ যদি হয়ে থাকে, তুমি এক ঝটকায় 3টে কোচের নাম যদি তুমি জিজ্ঞেস করো, অনেকেই হয়তো বলতে পারবে না। মাঝখানে দুঙ্গা অ্যাজ আ কোচ খুব নাম করেছিলেন, কারণ গোলের পর তিনি একটা লম্বা দৌড়াতেন, সেই দৌড়াতে অনেক দূর চলে যেতেন, সেই কারণে। কিন্তু কার্লো আনচেলত্তি এই নামটা কিন্তু ফুটবল বিশ্বে একটা যথেষ্ট প্রভাবশালী নাম। কোচেদের মধ্যে তিনি টপ 5 কোচেদের যদি লিস্ট করা হয় তার মধ্যে কিন্তু কার্লো আনচেলত্তি থাকবেন, কেউ আটকাতে পারবে না। সেইখান থেকে দাঁড়িয়ে কার্লো আনচেলত্তি কিন্তু এই টিমটি করেছেন এবং এই টিমটিতে তুমি সবার প্রথম যার নাম বললে জোয়াও পেদ্রো। এই জোয়াও পেদ্রো প্লেয়ারটি সবার প্রথম যখন ব্রাজিলের ক্লাব ফুটবল খেলছে তখন একটি ইন্টারভিউতে বলেছিল যে আমার ভবিষ্যতের স্বপ্ন আমি ওয়ার্ল্ড কাপ খেলবো এবং সেখানে আমার দলে থাকবে অধিনায়ক হিসাবে নেইমার। আমরা কি দেখতে পেলাম যে এই নেইমারকে দলে রাখতে গিয়ে, যদিও অনেক টালবাহানার পর এই নেইমারকে দলে রাখতে গিয়ে কিন্তু জোয়াও পেদ্রোর নামটা বাদ গেল।
ব্রাজিলের স্কোয়াডটা যদি মানে ব্রাজিলের যে স্কোয়াড হয়েছে সেইটা যদি আমরা এক এক করে নাম সবার বলি, তাহলে গোলকিপারে অ্যালিসন, এডারসন আর ওয়েভারটন। এবার এখান থেকে তুমি যদি ভালো করে দেখো, অ্যালিসন এখনো অবধি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলছে, সেখানে সে লিভারপুলে রয়েছে, যদিও এটা তার শেষ সিজন কিনা সেটা নিয়ে জল্পনা একটা আছেই। এভারটন ম্যানচেস্টার সিটিতে ছিলেন, তিনি এখন ম্যানচেস্টার সিটি থেকে বেরিয়ে গেছেন, তিনি এখন টার্কিশ ফুটবল খেলছেন। তার সাথে কিন্তু ব্রাজিলের এই একটা জিনিস খুব ভালো যে ব্রাজিলের প্রত্যেকটা পজিশনেই কিন্তু তুমি তাদের যে দেশের লিগ, সেই দেশের লিগের কিন্তু প্লেয়ারদের দেখতে পাবে, এবং সেইখান থেকে দাঁড়িয়েই কিন্তু এই যে ওয়েভারটন বলে যে গোলকিপারটি, এই গোলকিপারটিকে নেওয়া, এই তিনজন অ্যালিসন, এডারসন আর ওয়েভারটন, এইখানে দাঁড়িয়ে যদি এই তিনজনকে আমরা ধরি, তাহলে এই তিনজনের মধ্যে খেলার সুযোগ কার রয়েছে, এখানে কিন্তু আবার দ্বিমত অনেকের থাকতে পারে, আমাদের মধ্যেও দ্বিমত আছে। তুমি বলো তোমারটা পাশে, ওরা আমারটা বলছি। দেখো, আমার মনে হয় ওয়ার্ল্ড কাপে যখন একজন কোচ তিনি দল নির্বাচন করছেন, অবশ্যই সেখানে তিনি চাইবেন সেরা গোলকিপার যিনি তাকে রাখতে, এবং অভিজ্ঞতার দিক থেকে যিনি এগিয়ে থাকবেন তাকে রাখতে। তো আমার মনে হয় কোচ আনচেলত্তি এখানে অবশ্যই আলিসনকে এগিয়ে রাখবেন, অ্যালিসন বেকারকে এগিয়ে রাখবেন তুমি বলছো। আমার যেটা মনে হচ্ছে সেটা হলো কোচ এই আনচেলত্তি কিন্তু একটুখানি ওই ধরা বাঁধার বাইরে গিয়ে প্লেয়ার চয়েস করেন, তো আমার কোথাও গিয়ে মনে হচ্ছে এভারটনকে এগিয়ে রাখার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে অ্যালিসনের ইয়েটা যদি আমি দেখি, তাহলে 8টা ক্লিন শিট, মানে লাস্ট সিজনে, মানে ইংলিশ প্রিমিয়ার লিগে 26টি ম্যাচ খেলেছে, তার মধ্যে 8টা ক্লিন শিট। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে 6টি ম্যাচ খেলেছে, তার মধ্যে 4টি ক্লিন শিট কিন্তু রয়েছে হলো অ্যালিসন বেকারের। তো সেখান থেকে নো ডাউট অ্যালিসন 1 নম্বর চয়েস অবশ্যই। আর যদি আমরা এভারটনের দেখি, এভারটনের কিন্তু 24টি ম্যাচে 8টা ক্লিন শিট, সেইখান থেকে দাঁড়িয়ে এবার এভারটন খেলেছে হলো তোমার ইউরোপা লিগের 9টি ম্যাচ, তাতে 3টে ক্লিন শিট। এখান থেকে দাঁড়িয়ে তাহলে এলিসন বা এভারটনের মধ্যে একটা দ্বিমত রয়েছে, কিন্তু আমরা তবু এলিসনকে ধরেই এগোচ্ছি একদম। এরপরে আমরা চলে যাচ্ছি ডিফেন্সে রয়েছে গ্যাব্রিয়েল কোন দল থেকে আসছে? ইংলিশ প্রিমিয়ার লিগের এমন একটি দল, যেই দল 22 বছর বাদে কাপ জিতেছে, এবং সেখানে কিন্তু তার একটা বিশাল বড় হাত আছে গ্যাব্রিয়েল। এরপরে ব্রেমামার, এরপরে মার্কিউনাস। এই মার্কিউনাস হলো সেই প্লেয়ার যে ব্রাজিল দলের যারা আর কি ব্রাজিল দলের পুরনো মহারথী যাদেরকে বলা হয়, যাদের মধ্যে এক্সপিরিয়েন্স, যাদের থেকে অভিজ্ঞতা সমৃদ্ধ ফুটবলার, সেই মার্কিউনাস। এরপরে রয়েছে লিও পেরেরা, ড্যানিলো, এরা দুজনেই ব্রাজিলের নিজস্ব যে ক্লাব ফুটবল, সেই ক্লাব ফুটবল থেকে ফ্লেমিঙ্গোতে খেলে। এবং এরপরে যে নামটি রয়েছে, এই নামটি নিয়ে কিন্তু খুব বড় চর্চা হচ্ছে যে হঠাৎ করে এই একজন প্লেয়ার ডগলাস স্যান্তোস, এই ডগলাস স্যান্তোস যদি খুব ভুল না হয় রাশিয়ার কোনো একটি ক্লাবে ফুটবলটি খেলেন, ডগলাস স্যান্টোস, হ্যাঁ, জেনিট এসপিবি। এই ডগলাস স্যান্টোস কিন্তু রাশিয়ার একটি ক্লাব থেকে আসছে। এরপরে রয়েছে অ্যালেক্সান্ড্রো, যিনি আবার ব্রাজিলিয়ান যে ক্লাব, সেই ক্লাব থেকে, এবং লাস্টে ওয়েসলি, যে হলো রাইট ব্যাক। এবং এই ওয়েসলি দিয়ে শুরু করা ভালো আমাদের আলোচনা ডিফেন্সে, কারণ ব্রাজিলে তুমি যদি ভালো করে দেখো, রাইট ব্যাক ওয়েসলি ছাড়া আর কোনো মানে অপশন, প্রপার রাইট ব্যাক অপশন জাস্ট ওয়েসলি। এইবারে ওয়েসলি নিয়ে যেটা প্রবলেম, সেটা হলো যে রোমাতে ওয়েসলি যে ফুটবলটা খেলেছে, সেখানে ওর মানে ওয়েসলির একটা প্রবলেম হলো খুব মানে হঠাৎ করে অফ হয়ে যায় ম্যাচ থেকে। ম্যাচের হয়তো একটা মুভমেন্ট হয়তো 10 থেকে 15 মিনিট বা মানে ওই একটা টাইম অফ স্প্যানে হট করে অফ হয়ে যায়, যেখান থেকে গোল খাওয়ার সম্ভাবনা রোমাতে আমরা দেখতে পেয়েছি, এবং রোমাতে গোল হয়েছে ওই পর্যায়ে। সেইখানে দাঁড়িয়ে তোমাকে যদি 4 জনকে চয়েস করতে বলা হয়, আবার তোমার কাছেই ফার্স্টে যাচ্ছি, কোন 4 জন হতে চলেছে এখানে? দেখো, আমি এই 4 জন বলার আগে সব থেকে আগে যে বিষয়টা বলবো, ব্রাজিলের যদি আনচেলত্তির সব থেকে বেশি প্রবলেম হয় এবারে বিশ্বকাপের দলে, সেটা কিন্তু ডিফেন্স নিয়েই সমস্যা। একদম। কারণ এই দলটার যে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হয়েছে, সেই দলে কিন্তু ডিফেন্সে একেবারেই গভীরতা নেই, এবং সব থেকে বড় যে জায়গাটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে এডার মিলিটাওয়ের না থাকা। একদম, এডার মিলিটাও এমন একজন ডিফেন্ডার, তিনি কিন্তু যেমন ডিফেন্সে ঠান্ডা মাথায় বল ব্লক করতে পারেন, যেমন উইঙ্গারদেরকে আটকাতে পারেন, ঠিক তেমনই কিন্তু এমন একজন ডিফেন্ডার যিনি বল প্লেয়িং ডিফেন্সের কাজ। একদম। এই জায়গায় এডার মিলিটাওয়ের না থাকাটা আনচেলত্তির জন্য কিন্তু একটা বড় সেটব্যাক হতে পারে। তবে স্টপার নিয়ে আমার মনে হয় সেরম চর্চা হওয়ার জায়গা নেই এখানে, একদম খুব ওপেন রয়েছে এই জায়গাটা। গ্যাব্রিয়েল ম্যাগালাস খেলবেন, এবং সেই সঙ্গে মার্কুইনোসকে তিনি খেলাবেন, কারণ মার্কুইনোস এমন একজন ডিফেন্ডার যার অভিজ্ঞতাটাকে কাজে লাগাতে চাইবেন, এবং গ্যাব্রিয়েলও কিন্তু চলতি মরশুমে ভালো ফর্মে রয়েছে। ফলে এই
জায়গাটা আমার মনে হয় খুব একটা বিতর্কের জায়গা নেই, এবং 30 তারিখ এই দুজন প্লেয়ার একে অপরের একে অপরের মুখোমুখি হবে। একটাও বড় বিষয়, এটাও একটা বড় বিষয়। তারা কিন্তু দুজনেই ইউসিএল এর ফাইনালিস্ট, এখানে আর আলোচনার অন্য জায়গা থাকেই না। এরপরে আসল জায়গা রাইট ব্যাক, রাইট ব্যাকটা দেখো, আমার মনে হয় ওয়েসলিকে দিয়েই হয়তো কোচ শুরু করতে চাইবেন, কারণ যেহেতু প্রপার রাইট ব্যাক কিন্তু ওয়েসলি ছাড়া আর কেউ নেই। কিন্তু লেফট ব্যাকে তার হাতে কিন্তু অপশন রয়েছে। আমার মনে হয় আলেক্সান্দ্রোকে দিয়ে শুরু করার একটা জায়গা হতে পারে। আলেক্সান্দ্রো রয়েছে এবং সে তাছাড়াও কিন্তু ডগলাস সান্টোস রয়েছে। এই দুজনের মধ্যে কিন্তু একটা টক্কর চলবে যে ডগলাস সান্টোস না আলেক্সান্দ্রো লেফট ব্যাকে কে খেলবে। এই জায়গাটা আমার মনে হয় একটু ডাইসি হতে পারে। ক্যাম্প চলবে, ক্যাম্পে হয়তো কোচ প্রত্যেকের পারফরমেন্সটা দেখবেন, তারপরে হয়তো এই জায়গাটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে। তোমার মতামত কি বলো? এবার আমার মতামত দেখো, সেন্ট্রাল ডিফেন্সে মতামতের কোনো জায়গাই নেই। সেন্ট্রাল ডিফেন্সে ওই দুটো প্লেয়ারই খেলছে একদম। ওয়েসলির জায়গাটা, যেহেতু ওয়েসলির বয়সটা 22 বছর, যদিও বিশ্ব ফুটবলে বয়সটা কোনো ফ্যাক্টর নয়, তারপরেও আঞ্চলত্তি হয়তো এইখানে একজন একটু এক্সপিরিয়েন্স কারোর, অভিজ্ঞতা সম্পন্ন কারোর সাথে যাওয়ার চেষ্টা করবে। সেইখানে আমার মনে হচ্ছে সেটা হলো তিনি কিন্তু ফ্লেমিঙ্গোতে খেলা ডানিলোকে চয়েস করতে পারেন। সেখানে ডানিলো কিন্তু রাইট ব্যাকে শুরু করতে পারে। এই জায়গাটা একটা কোয়ারি থাকতে পারে, সেটা হচ্ছে ডানিলো কিন্তু প্রপার রাইট ব্যাক নয়, উনি সেন্টার ব্যাক। ডানিলো কিন্তু সেন্টার ব্যাক খেলা ফুটবলার, তবে তার মধ্যে সেই পোটেনশিয়ালিটি রয়েছে যে তিনি রাইট ব্যাকে খেললেও খেলতে পারেন। অবশ্যই তার যেহেতু অভিজ্ঞতাটা রয়েছে, এই ক্ষেত্রে আমিও খানিকটা তোমার সাথে সহমত হতে পারি যে কোচ অবশ্যই ডানিলোকে ব্যবহার করে দেখতে পারেন। অবশ্যই। এবং এরপরে তুমি যদি লেফট ব্যাকে দেখো, লেফট ব্যাকে আমার কাছে কোনো কিন্তু নেই, যদি কিন্তু নেই আমার কাছে লেফট ব্যাকে ডগলাস স্যান্টোস। কারণ ডগলাস স্যান্টোসের খেলা, আমরা তো রাশিয়ান ফুটবলকেও ফলো করি না, কিন্তু ডগলাস স্যান্টোসকে আমরা যেভাবে আমি দেখেছি, মানে এর আগে যে ব্রাজিল ম্যাচগুলো খেলেছে সেইখানে, বা ডগলাস স্যান্টোসের যতটুকুনি খেলা তুমি যদি হাইলাইটস দেখো, ডগলাস স্যান্টোসের মধ্যে না এমন একজন প্লেয়ারকে আমি খুঁজে পেয়েছি। জানি না এটা শোনার পর অনেকে হাস্যরস করতেই পারেন, কিন্তু আমার কোথাও গিয়ে রিয়াল মাদ্রিদের মার্সেলিনোর কথা মনে পড়ছিল ডগলাস স্যান্টোসের প্লেয়ার মধ্যে। দুজনের মধ্যে না অদ্ভুত গতির একটা মিল রয়েছে, এবং বল যে মার্সেলিনো যেভাবে বলটাকে কন্ট্রোল করতে পারতো, সেই কন্ট্রোল করার ক্ষমতাও কিন্তু ডগলাস স্যান্টোসের মধ্যে রয়েছে। এই ডগলাস স্যান্টোস প্লেয়ারটা কিন্তু এবছরের বিশ্বকাপে ব্রাজিল দল থেকে, ফুটবল বিশ্বকাপ মানেই তো হিরো জন্ম নেওয়ার জায়গা, এই ডগলাস স্যান্টোস প্লেয়ারটা কিন্তু এই বিশ্বকাপ থেকে ব্রাজিল দল থেকে একজন প্লেয়ার টু ওয়াচ হতে পারে, মানে যাকে অ্যাজ আ হিরো যে তৈরি হতে পারে বা বেরিয়ে আসতে পারে বলে আমার মনে হয়। এটা ডিফেন্সে। তাহলে মোটামুটি আমরা যে ডিফেন্সটা পেলাম, যদি মোটামুটি মাঝখানে একটা রাখি তোমার এবং আমার মতামত নিয়ে, তাহলে লেফট ব্যাকে আমরা ডগলাস সান্টোসকে দেখতে পারি একদম। দুই স্টপার গ্যাব্রিয়েল ম্যাগালাস এবং সেই সঙ্গে মার্কুইনোস, আর রাইট ব্যাকে আমরা ডানিলোকে দেখতে পারি। রাইট ব্যাকে হয় ডানিলো না হলে ওয়েসলি, যেটা একটা ডিফেন্স লাইনআপ আমরা হয়তো এই বিশ্বকাপে দেখতে পাবো। মানে ওয়েসলি আর ডানিলোর মধ্যে একটা ওই স্ল্যাশ দিয়েই আমাদের করতে হবে, কারণ বলা সম্ভব নয় এই মুহূর্তে। দেখা যাক শেষ পর্যন্ত আঞ্চেলত্তি কাকে বেছে নেয়। চলে আসি মাঝ মাঠে। আচ্ছা, মাঝ মাঠে আঞ্চলত্তি এমন একজন প্লেয়ারকে নিয়ে এসেছেন, এই যে বললাম যে এই যে স্কোয়াডে কিছু সমালোচনা রয়েছে, সমালোচনার প্রথম নম্বর এই প্লেয়ারকে নিয়ে কিন্তু সবচেয়ে বেশি সমালোচিত হচ্ছে আঞ্চলত্তি, তার নাম হলো ফ্যাবিনো। ফ্যাবিনো এই মুহূর্তে খেলছেন কোথায়? তিনি খেলছেন সৌদি প্রো লিগে। ফ্যাবিনোর যদি আমরা বয়স দেখি তাহলে 32 বছর বয়স, বয়স্ক প্লেয়ার ব্রাজিলের এই স্কোয়াডে আছে, কিন্তু ফ্যাবিনো সৌদি প্রো লিগে যে ফুটবলটা খেলছে সেখানেও মানে খবর যেটা বিদেশি মিডিয়া থেকে আমরা যেটা খবর পাচ্ছি যে তার নাকি একটা হ্যামস্ট্রিংয়ে ইনজুরি আছে, সেই হ্যামস্ট্রিং ইনজুরি নিয়েই তাকে দলে নেওয়া হয়েছে। সেইখানে দাঁড়িয়ে ফ্যাবিনোর জায়গায় কিন্তু অনেক ভালো প্লেয়ার ছিল, যেটা ব্রাজিলিয়ান ফুটবলে যারা ছিল যাদেরকে চয়েস করা যেতে পারতো, সেইখানে ফ্যাবিনো আছেন। এরপরে যেই প্লেয়ারটির নাম বলতে হবে সেই প্লেয়ারটির নাম ক্যাসেমিরোকে নিয়ে আশা করি কোনো প্রশ্ন ওঠার জায়গা নেই। ব্রুনো গিমেরেস, এখানেও প্রশ্ন ওঠার কোনো জায়গা নেই। আবার আরেকজন ড্যানিলো, যে বোটাফোগোতে খেলে, বোটাফোগো হলো ব্রাজিলের আবার একটি ক্লাব, সেই ক্লাবে খেলেন ড্যানিলো, সে রয়েছেন। এরপরে এমন একজন প্লেয়ার রয়েছে যাকে নিয়ে প্রশ্ন তোলার জায়গা নেই, সে কেন টিমে রয়েছে এটাই সবচেয়ে বড় প্রশ্ন আমার কাছে। সেই প্লেয়ারটার নাম হলো লুকাস পাকুয়েতা। আমি জানি না লুকাস পাকুয়েতাকে কেন টিমে নেওয়া হয়েছে। লুকাস পাকুয়েতা অ্যাকচুয়ালি তিনি কি প্রমাণ করে দেখিয়েছেন সত্যি আমি জানি না, কারণ তিনি ইংলিশ প্রিমিয়ার লিগে এসে সম্পূর্ণ ফ্লপ। ওয়েস্ট হ্যাম ইউনাইটেড যখন তিনি খেলেছেন তিনি বিশাল কিচ্ছু পারফর্ম করতে পারেননি, তারপরে তার নামে নানা রকমের কেস চলেছে, সেই কেস থেকে বাঁচতে বা কোনো কারণে তিনি ইংলিশ ফুটবল ছেড়ে চলে গেছেন ফ্লেমিঙ্গোতে গিয়েও কিন্তু তার পারফরমেন্স তথই বোঝো। তুমি যদি ফ্লেমিঙ্গোর পারফরমেন্স গ্রাফ রেট দেখো, সেই লুকাস পাকুয়েতাকে শুধুমাত্র সেই দলে রয়েছেন বলে
এবং এই দলের কিছু টপ ক্লাস প্লেয়ারের সাথে তার খুব ভালো সম্পর্ক বলেই কি তিনি দলে, এইটা কিন্তু একটা অ্যাজাম্পশন চলছে বিদেশি মিডিয়ার মধ্যে, ব্রাজিলিয়ান মিডিয়ার মধ্যে। সেইটা দেখা যাবে যে ফুটবলে মানে বিশ্বকাপে লুকাস পাকেতা কতটা সময় পান, কারণ তার এই যে মাঝমাঠে যদি আমরা দুজন প্লেয়ারকে দেখি, সেইখান থেকে দাঁড়িয়ে ব্রুনো গিমারেজ আর ক্যাসেমিরো ছাড়া অন্য কারোর নাম আসা সম্ভব না। একদমই তাই। দেখো, মোটামুটি এখনো অবধি যা মনে করা হচ্ছে যে কার্লো আনচেলত্তি যে ছকে বিশ্বাসী 4-4-2, তাতেই হয়তো তিনি আক্রমণটা তৈরি করবেন। এবং সেক্ষেত্রে দুই মিডফিল্ডার অবশ্যই, আমিও তোমার সাথে একমত যে ক্যাসেমিরো আর ব্রুনো গিমারেজকে দিয়েই তিনি মাঝমাঠটা তৈরি করবেন। তবে এক্ষেত্রে আমার একটা প্রশ্ন যেটা থাকবে যে এই বিকল্প কে হতে পারেন, কারণ নিশ্চয়ই ক্যাসেমিরো বা ব্রুনো গিমারেজ 90 মিনিটস খেলবেন না। ব্রুনো গিমারেজ খেলতে পারে, কারণ ব্রুনো গিমারেজ 90 মিনিটস খেলার মতন খেলেন তিনি। তবে বিকল্প তো তৈরি করে রাখতে হবে, কারণ বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় একটা যে কোনো সময় চোট লাগতে পারে। সেক্ষেত্রে তোমার কি মনে হয়, লুকাস পাকেতাই কি ব্রুনো গিমারেজের বিকল্প হিসেবে আসবেন? আমার মনে হয় ব্রুনো গিমারেজের বিকল্প হিসেবে লুকাস পাকেতার থেকেও ড্যানিলোকে হয়তো বেশি প্রেফারেন্স দেবেন কার্লো আনচেলত্তির, কারণ কার্লো আনচেলত্তি বেশ কয়েক বছর না হলেও বেশ এক বছরের মতন তিনি ব্রাজিলে আছেন এবং তিনি ব্রাজিলের ফুটবলটাকে একদম নখদর্পণে করে ফেলছেন আস্তে আস্তে। সেইখানে দাঁড়িয়ে বোটাফোগোতে ড্যানিলোর যে পারফরমেন্স, সেটা পাকুয়েতার থেকে অনেক ভালো। তাই আমার মনে হয় বোটাফোগোর ড্যানিলো, আবার ড্যানিলো নিয়েও ব্যাপার আছে, বোটাফোগোর ড্যানিলো ফ্রেমঙ্গোর ড্যানিলো করে কথা বলতে হয়। এই বোটাফোগোর ড্যানিলোকে কিন্তু সুযোগ দেওয়া যেতে পারে। আর কাসেমিরোর জায়গায় তাহলে কি ফাবিয়ানো, কি মনে হচ্ছে? দেখো, আমার মনে হয় এক্ষেত্রে কিন্তু ফাবিয়ানো ছাড়া আর কোনো অপশন নেই, কারণ আন্দ্রে সান্তোসের মতো একজন ফুটবলার যার চোট রয়েছে, যদি আন্দ্রে সান্তোস থাকতেন তাহলে অবশ্যই আমি বলতাম যে কাসেমিরোর জায়গায় পরবর্তীকালে আন্দ্রে সান্তোসই আসবেন এবং তিনি প্রথম বিকল্প পছন্দ হবেন। কিন্তু যেহেতু আন্দ্রে সান্তোস নেই, এই জায়গাতেও কিন্তু কোচের হাতে একটা অপশন কমে গেছে। আন্দ্রে সান্তোসের না থাকাটা অবশ্যই আরও একটা সমস্যা, যেমন আমি ডিফেন্সে বললাম যে এডার মিলিটাওয়ের না থাকাটা একটা বড় সেটব্যাক, এই বিশ্বকাপে আন্দ্রে সান্তোসের না থাকাটাও কিন্তু একটা সমস্যা হতে পারে। দেখো, মাঝমাঠে যদি কাসেমিরো আর ব্রুনো গিমারেজকেই ধরে নি, দুই উইং নিয়ে আমার মনে হয় খুব একটা পরীক্ষা নিরীক্ষা করবেন না। বাঁদিকে ভিনিসিয়াস, ডান দিকে রাফিনিয়া, একদম এই জায়গাটা নিয়ে আর কোনো পরীক্ষা নিরীক্ষার জায়গা নেই। তাহলে আক্রমণ ভাগে কি হবে, যে প্রশ্নের জন্য ব্রাজিল সমর্থকেরা অপেক্ষা করে আছেন যে নেইমার কি শুরু করবেন নাকি তিনি বিকল্প হিসেবে আসবেন? হ্যাঁ, এই নেইমার শুরু করবেন না বিকল্প হিসেবে আসবেন, এই কথাটা বলার আগে আমি একটুখানি অ্যাড করতে চাই, সেটা হলো যে দুই উইং নিয়ে প্রশ্ন নেই, কিন্তু দুই উইংয়েও চেঞ্জেসে কারা আসছে, বিকল্প, এইটা নিয়ে একটা প্রশ্ন হতে পারে। সেইখানে গ্যাব্রিয়াল মার্টিনালি রাফিনার জায়গায় আসছে, এই দিকটা মোটামুটি ফিক্স। যদিও গ্যাব্রিয়াল মার্টিনালি আর্সেনালের এবারে গোল সংখ্যা সেরকম নেই, কিন্তু তবু গ্যাব্রিয়াল মার্টিনালি আসছে। উল্টো দিকে যদি আমরা ভিনিসিয়াসের দিকে দেখি, তাহলে এমনি ভিনিসিয়াসকে মাঠ থেকে তুলে নেওয়াটা একটা বিশাল বড় চ্যালেঞ্জ কোচের কাছে। তিনি মাঠ ছাড়তে চান না, তিনি সবসময় মাঠে থাকতে চান, দলের জন্য নিজে 100% বেশি দিতে চান। যদি কখনো ভিনিকে তুলে নেওয়া হয়, তাহলে সেই জায়গাটায় কে হতে পারে, সেইখানে একটা নামই হতে পারে, সেটা হলো মাতিয়াস কুনাও অনেকটা ওই একই রকম দৌড়ে গিয়ে ভেতরের দিকে ঢোকার চেষ্টা করে, তাহলে মাতিয়াস কুনা আসতে পারে। এইবারে তুমি যে প্রশ্নটা করলে নেইমার নিয়ে কথা বলার আগে আমার একটা ওই বিধিবদ্ধ সতর্কীকরণ দিয়ে রাখা ভালো, কারণ এই ভিডিওটা দেখার পর তো অনেকেই অনেক কিছু বলবে যে আমরা ফুটবল অনেক বেশি বুঝে গেছি, আমরা ফুটবল বোদ্ধা। ফুটবলটা কিন্তু ওইভাবে হয় না যে ফুটবলে একটা নাম নেইমার দ্য জুনিয়র ডি সিলভা, তার মানেই সে প্রথম থেকে খেলবে। নেইমারের কিন্তু আমরা যদি দেখি, নেইমার যেদিনকে সুযোগ পেল তার আগের দিন কি হয়েছে, নেইমারের টিম স্যান্টোস, নেইমারের একটা নিগেল হয়েছিল বা সামথিং কিছু হয়েছিল, তাকে বাইরে নিয়ে এসছে, সে জানেই না, তাকে চেঞ্জ করে দিয়েছে। সে উঠে মাঠে নামতে যাচ্ছে, তাকে রেফারি আটকাচ্ছে, সে বলছে আমি নামতে চাই, রেফারি বলছে না তোমার চেঞ্জ হয়ে গেছে, তুমি বাইরে থাকো। তার মানে নেইমারের চোটের যে ব্যাপারটা, সেটা কিন্তু এখনো সম্পূর্ণ যে ডেঞ্জারাস সিচুয়েশনের বাইরে বলা যায় না। আমার মতামত নেইমার প্রথম থেকে খেলছে না। কার্লো আনচেলত্তি নেইমারকে নিয়ে এমনি টালবাহানা করেছেন, কোথাও গিয়ে তিনি নেইমারকে লাস্টে চয়েস করলেও আমার মনে হয় নেইমার প্রত্যেকটা ম্যাচে 55 থেকে 60 মিনিটের মধ্যে আসছে। নেইমারের জায়গাটা, অর্থাৎ নাম্বার 9 যদি আমরা বলি, বা নাম্বার 9 যদি কার্লো আনচেলত্তি না খেলে, সেকেন্ড স্ট্রাইকার যদি আমরা বলি, সেইখানে আমি কুনাকেই দেখতে পাচ্ছি। মাতিয়াস কুনাই সেখানটা খেলবেন। এবং তুমি স্ট্রাইকারের জায়গায় যাও, স্ট্রাইকারে এখানে দুজন অপশান রয়েছে, ইগার থিয়াগো এবং এনরিক। আমি ইগার থিয়াগোকে এগিয়ে রাখবো, কারণ এনরিক
এন্ড্রিকের থেকে ইগার থিয়াগোর এক্সপিরিয়েন্স একটু বেশি। এবার তুমি বলো। দেখো এখানে আমিও তোমার সাথে একমত, যদি নেইমার শুরু না করেন তাহলে অবশ্যই ইগার থিয়াগো এবং ম্যাথিয়াস কুনহাকেই ব্যবহার করবেন কোচ, কারণ কার্লো আনচেলত্তি অত্যন্ত আক্রমণাত্মক স্বভাবের কোচ এবং তিনি আক্রমণাত্মক ছন্দেই দল সাজান। ফলে ম্যাথিয়াস কুনহা এবং ইগার থিয়াগোর কিন্তু সাম্প্রতিক ফর্মটাও কথা বলছে, তার সাম্প্রতিক একদম। ফর্মও কিন্তু ভালো। তবে এক্ষেত্রে একটা ভালো অপশন কোচের হাতে রয়েছে, যেটা হলো এন্ড্রিকের কিন্তু তারও সাম্প্রতিক ফর্ম ভালো। সেক্ষেত্রে তিনি যদি রিয়াল মাদ্রিদে যখন লিওনে গেছে নিজেকে আলাদা করে খুঁজে পেয়েছে এবং তিনি কিন্তু গোলের মধ্যেও রয়েছে, একদম। ফলে সেক্ষেত্রে এনরিককেও কিন্তু ব্যবহার করা যেতে পারে। তবে আমি একটা জায়গাতে একটু তোমার সাথে দ্বিমত রাখছি, যে তুমি যেটা বললে, দেখো সত্যি আজকে নেইমারের যা ফর্ম বা তার চোটের যা অবস্থা, সেক্ষেত্রে নেইমারকে দিয়ে শুরু করবেন না এটাই ধরে নেওয়া যেতে পারে 90%। কিন্তু নেইমার এমন একজন ফুটবলার যার দলের থাকাটাই কিন্তু প্রতিপক্ষ দলকে চাপে রাখতে পারে। একদম। সেই জায়গা থেকে কোচ যদি মনে করেন হয়তো প্রথম একটা দুটো ম্যাচে তিনি নেইমারকে দিয়ে শুরু করিয়ে দেখতে পারেন যে নেইমার প্রথম 70 মিনিট খেলতে পারছেন কিনা, হতে পারে। সেটা যদি না হয় সেক্ষেত্রে অবশ্যই তিনি, এবং তার হাতে ক্যাম্পে সময় রয়েছে, প্রস্তুতি শিবিরেও তিনি দেখে নেবেন নেইমারের চোটের অবস্থাটা কি। তবে আমি বেশ কিছু আর্টিকেলস ফলো করছিলাম, ব্রাজিলিয়ান মিডিয়া যেখানে লিখছে, আমি জানি না এই আর্টিকেল বা এই খবরটার সত্যতা কতটা। কার্লো আনচেলত্তি নাকি টিম সিলেকশনের আগে নেইমারকে এটা জানিয়েই দিয়েছেন যে তুমি আশা করো না প্রত্যেক ম্যাচে তুমি প্রথম একাদশে থাকবে। একদম। যদি এই খবরটার সত্যতা থাকে তাহলে আমি তোমার সঙ্গেই প্রথম একাদশের এই আক্রমণ ভাগের দল ফুটবলার দুটোকে চয়ন করব, যে ইগার থিয়াগো এবং সেই সঙ্গে ম্যাথিয়াস কুনহা। তবে শেষ কথা অবশ্যই বলবেন কার্লো আনচেলত্তি। এইবারে কার্লো আনচেলত্তি যে ব্রাজিলিয়ান টিম, এই টিম প্রথম 3টে ম্যাচে কাদেরকে ফেস করতে চলেছে সেই নিয়ে আমরা একটু কথা বলে নিই। প্রথম ম্যাচেই কিন্তু ফেস করতে চলেছে আফ্রিকার অল মাইটি পাওয়ার মরক্কো, যারা এই বছর চ্যাম্পিয়ন হয়েছে। যদিও সেটা অনেক প্রশ্ন আছে, সেনেগাল চ্যাম্পিয়ন, তারপর তাদের থেকে নিয়ে মরক্কোকে দিয়ে দেওয়া, কিন্তু মরক্কো এই মুহূর্তে আফ্রিকার 1 নম্বর শক্তি, কেউ এই জায়গায় দ্বিমত পোষণ করতে পারে না। এই মরক্কো ম্যাচটা কিন্তু একটা লিটমাস টেস্ট বলা যেতে পারে এই মিশন হেক্সার তো বহুদিন ধরে চলছে, কিন্তু সেই মিশন হেক্সারটা পূর্ণ হচ্ছে না। এইবারে এই মিশন হেক্সার কিন্তু প্রথম লিটমাস টেস্ট যদি কিছু হয়ে থাকে সেটা মরক্কোর বিরুদ্ধে। এরপরের ম্যাচ হাইতি, আশা করা যায় এই ম্যাচটা গোল ডিফারেন্স বাড়িয়ে নেওয়ার জন্যই ব্রাজিল দল মাঠে নামবে এবং ব্রাজিল দল এই ম্যাচটা খুব ভালোভাবে জিতবে। 3 নম্বর ম্যাচে কিন্তু ব্রাজিল মুখোমুখি হতে চলেছে স্কটল্যান্ডের। এই স্কটল্যান্ড দলটা হলো এমন একটি দল যারা 90 মিনিটের আগে লড়াই শেষ করে না, লড়াই ছাড়ে না এবং প্রচণ্ড লড়াকু একটি দল। তো এই স্কটল্যান্ড দলটাকে নিয়েও ব্রাজিল কিন্তু টাফ কম্পিটিশন হবে। তবে আশা করা যায় এই ম্যাচটা ব্রাজিল বের করে নেবে। তাহলে একমাত্র গ্রুপ স্টেজে মরক্কো ম্যাচটাই ব্রাজিলের কঠিন হতে চলেছে, বাকি ব্রাজিল খুব সহজেই পরের রাউন্ডে যাচ্ছে, এই কথাটা চোখ বন্ধ করে বলাই যায়। সব মিলিয়ে এটা বলা যেতে পারে যে কার্লো আনচেলত্তির কাছে কিছু অপশনস কম রয়েছে এবং কিছু ফুটবলারের চোট, আমরা আরও একটা দুটো ফুটবলারের নাম বললাম না, যেমন রিচার্লিসনের চোট রয়েছে, রিচার্লিসনের না থাকাটা, বেরাল্ডোকে টিমে না নেওয়া, এই জায়গাগুলো একটু হলেও কোচ আনচেলত্তিকে গোটা বিশ্বকাপ জুড়ে ভাবাবে যতদিন পর্যন্ত ব্রাজিল এই বিশ্বকাপে থাকবে। তবে যে শক্তিটা পেয়েছে আনচেলত্তি, অবশ্যই আনচেলত্তি এমন একজন কোচ, তিনি কিন্তু এই দল নিয়েও ফুল ফোটাতে পারেন। এখন দেখার যে আসন্ন ফুটবল বিশ্বকাপে এবারে ব্রাজিল নিজেদেরকে কার্লো আনচেলত্তির হাত ধরে কতটা মেলে ধরতে পারে। ক্যামেরায় শুভম মণ্ডলের সাথে আমি অর্পণ দেবনাথ, সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।